নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, গতকাল মাঝরাতে এমন একটা অপারেশন সারা ভারতবর্ষের রাজনীতি দেখলো, প্রত্যক্ষ করলো, যেটা অবশ্যই বেশ খানিকটা চমকপ্রদ, এবং চমকপ্রদ বলাটা ভুল, সিনেম্যাটিক, এবং সেই রাজনীতিটাই এই মুহূর্তে ভারতবর্ষের বাস্তব চিত্র। অর্থাৎ কোথাও গিয়ে একটা বড় সড়ো অপারেশন, সেটা অপারেশন লোটাস বলা যায় নাকি অন্য কোনো অপারেশন, আপনারা সেই নাম দেবেন বটে, কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, তাতে সবচেয়ে যদি কঠিন অবস্থা কারোর হয়, সবচেয়ে যদি চাপের অবস্থা কারোর হয়, সেটা তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে বলে। তৃণমূল কংগ্রেসের যতটা না চাপ, তার থেকে বেশি চাপ হলো একদম নরেন্দ্র মোদীর চেয়ারের দুটো পায়া হয়ে যারা 2 বছর ধরে একদম সুবিধাগুলো ভোগ করছিলেন, বিভিন্ন স্কিম নিয়ে চলে যাচ্ছিলেন, ব্ল্যাকমেল করতেন বিভিন্ন সময়, তাদের দুজনের, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই যে 16 জন এমপি এবং 12 জন এমপি দিয়ে তারা যেভাবে সাহায্য করছিল মোদি 3.0 সরকারটাকে চালাতে, এবং যার মাধ্যমে তারা বিভিন্ন সময় বিভিন্ন স্কিমের লাভবান হতো, বিভিন্ন সময় বিভিন্ন টাকায় লাভবান হতো, একদম রীতিমতন গ্র্যান্ট গুলো যেত কেন্দ্রীয় সরকার থেকে এই দুটো রাজ্য, অন্ধ্রপ্রদেশ এবং বিহারে, সেই জায়গায় বড় সড়ো ধাক্কা। তার কারণ তাদের আর এই মুহূর্তে দরকার আছে কি আদৌ এনডিএ তে থাকার, এই প্রশ্নটা সরাসরি উঠছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পূর্ণ রাজনৈতিক কেরিয়ার, সেটার কি একটা শেষ এসে উপস্থিত হলো, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। শেষ অবধি আপনারা দেখুন, কারণ তৃণমূল কংগ্রেস অদ্ভুত ভাবে কিন্তু ভাঙলো, এবং যে ভাঙনটা কেউই বোধহয় খুব একটা এক্সপেক্ট করেননি। আমরা অনেকদিন ধরে প্রশ্নে ছিলাম, এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম, যে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ছেড়ে চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস, তারা তো তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন না, বা তাদের যে লোকসভা সিট তার থেকেও ইস্তফা দিচ্ছেন না। যেমন রাজ্যসভার ক্ষেত্রে সুস্মিতা দেব কিংবা সুকেন্দ্র শেখর রায়, জহর সরকাররা দিয়েছেন ইতিমধ্যেই, আমরা দেখতে পেয়েছি। কিন্তু অবশ্যই যে ছবিটা লোকসভার ক্ষেত্রে উঠছে, তাহলে তারা কি হিসাবে গিয়ে বসবেন, একদম তারা তো বসবেন, এই মনসুন সেশন শুরু হচ্ছে এবং তার পরবর্তীতে তারা কি হিসাবে গিয়ে লোকসভায় বসবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সেখান থেকেই এই মুহূর্তে বড় সড়ো উত্তর, এবং অদ্ভুত ভাবে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, তাদের কি অস্তিত্ব অবশ্যই আপনাদের সামনে আলোচনা করব। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও, 2-3টে ভিডিও একসাথে আমরা তথ্য আপনাদের সামনে তুলে দেবো এই ভিডিওতে। এই মুহূর্তে আপনারা জানুন যে এনসিপিআই ত্রিপুরার একটি পার্টি, এবং সেই পার্টি অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড রয়েছে, অথচ আপনি জানতেন না এবং আমিও জানতাম না। রাজনীতির এতদিন ধরে চর্চা করার পরেও এই পার্টি যে আদৌ অস্তিত্ব কোনো রয়েছে, সেটা বোধহয় কেউ কেউ ছাড়া, অর্থাৎ অপারেশন লোটাসটার সঙ্গে যারা যুক্ত তারা ছাড়া কেউই জানতেন না। 2023-এ এই পার্টির জন্ম, এবং 2023-এ এই পার্টির জন্ম হওয়ার পর থেকে তাদের ভোটে লড়বার যে ইতিহাস, সেটা আপনাদের সামনে একটু রাখি। 2024 সালে লোকসভা ভোটে তারা লড়তেই পারেনি, এবং ত্রিপুরার বিধানসভা ভোটেও সমস্ত সিটে তাদের কিন্তু প্রার্থী দেওয়ার মতন একদম সক্ষমতা ছিল না। মাত্র 2টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, এবং সেই 2টি আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। শুধু তাই নয়, 2টি আসন মিলিয়ে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা শুনবেন 822। অর্থাৎ তেমন একটি পার্টি, সেখানে তারা ভোটে না লড়াই করেই 20 জন এমপি পেয়ে গেল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে জানানো হচ্ছে, ওয়েলকাম রচনা ব্যানার্জি টু এনসিপিআই, ওয়েলকাম দেব টু এনসিপিআই, ওয়েলকাম সায়নী ঘোষ টু এনসিপিআই। অর্থাৎ এইভাবে ভোটে না লড়ে সম্পূর্ণ একটা পার্টি 20 জন এমপি নিয়ে এই মুহূর্তে শক্তিশালী হয়ে উঠলো। এবং তাদের পরিচয় এই মুহূর্তে, এই যে পার্টির এমপিরা গিয়ে সংসদে বসবেন, তাদের কি পরিচয় হবে? তারা এনসিপিআই এর সাংসদ। অর্থাৎ এই মুহূর্তে এরা বড় সড়ো খেলা। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, এই এনসিপিআই পার্টিটাকে তৈরি করা হয়েছিল যাতে এই সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসকে 2026-এ ভোটের পরবর্তী সময় ভেঙে নেওয়া যায়। এবং সম্পূর্ণ পার্টিটার অস্তিত্বটা কি? তারা ত্রিপুরাতে বিধানসভা ভোটে 822টা সিট পেয়েছে, 822টা ভোট পেয়েছে মাত্র 2টো আসনে লড়াই করে। এই হচ্ছে তাদের সামগ্রিক ইতিহাস। কিন্তু পার্টিটা অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গেও রেজিস্টার্ড রয়েছে, পশ্চিমবঙ্গে তাদের অফিসও রয়েছে। না জানতেন আপনি, না জানতাম আমি, কিন্তু অবশ্যই যারা জানার তারা জানতো। বারংবার এই একই কথা বলছি এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে ধ্রুব রাঠি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই পার্টিটা সম্বন্ধে। তার বক্তব্য, ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ শেল কোম্পানিজ ফর লন্ডারিং মানি। অর্থাৎ টাকা নিয়ে যে বিভিন্ন রকম কাজকর্ম করা হয় তার জন্য শেল কোম্পানি, অর্থাৎ যারা তাদেরকে গার্ড দিয়ে রাখে, সেই ধরনের কোম্পানির নাম আপনারা শুনেছেন। অর্থাৎ বেনামে টাকা রাখা হয় বিভিন্ন কোম্পানিতে। সেই রকম নাও ইন্ট্রোডিউস
ইন্ট্রোডিউসিং শেল পলিটিক্যাল পার্টিস ফর লন্ডারিং এমপিজ, অর্থাৎ এমপি নিয়ে কারচুপি করার জন্য এই মুহূর্তে একটা শেল পলিটিক্যাল পার্টি তেমন একটা ইন্ট্রোডিউস হলো। এবং ব্রট টু ইউ বাই তারিপার, এই পার্টি কে নিয়ে এসছে? তারিপার নিয়ে এসছে পেড বাই ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার্স, ভ্যালিড অনলি ইন বিশ্বগুরু। অর্থাৎ একদম সরাসরি এই যে পার্টিটা, এই পার্টিটা বিজেপির বি টিম হিসেবে কাজ করবে, এতে কিন্তু এই মুহূর্তে আর কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এবং সরাসরি বিজেপিতে তারা যুক্ত হলেন না বটে, কিন্তু আপনারা একটা কথা ভেবে দেখুন, এই পার্টির সঙ্গে যারা যুক্ত হলেন, এনসিপিআই এর যে 20 জন এমপি, সেটা অসিত মাল হতে পারেন, সেটা সুদীপ ব্যানার্জি হতে পারেন, সেটা দেব হতে পারেন, এই যে তারা তাদের ক্ষেত্রে, তারা তাদের সংসদ ক্ষেত্রে যে কাজকর্মগুলো করবেন এবং তারা যদি কোনো ইনলিগ্যাল প্র্যাকটিসও করে, তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বা তাদের বিরুদ্ধে কোনো একদম সরাসরি অ্যাকশন নিতে পারবে? অর্থাৎ সুদীপ ব্যানার্জি, তিনি নর্থ কলকাতার এমপি, এবং তার যে ছেলেরা, ছেলে বলতে দাদার ছেলে থাকে না, সেই সকল ছেলেরা যদি এই মুহূর্তে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করে নর্থ কলকাতায়, তার বিরুদ্ধে কি কেউ অ্যাকশন নিতে পারবে? যাদবপুরের সায়নী ঘোষ, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে? তিনি তো এখন এনসিপিআই এর এমপি, কিন্তু সায়নী ঘোষের যারা খুব কাছের যারা পার্টির সংগঠক, তারা যদি এই মুহূর্তে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করে, তাহলে কি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কোনো একদম অ্যাকশন নিতে পারবে? এই বিষয়গুলো কিন্তু উত্থাপিত হচ্ছে। তাহলে কিসের বদল হলো? পশ্চিমবঙ্গে কি দুর্নীতির রাজ শেষ হলো আমরা জানি না। তবে এই মুহূর্তে একদম সরাসরি 2023 সাল থেকে যে খেলাটা চলছিল, সেই 23 সাল থেকে এই যে পার্টি ভাঙিয়ে নিয়ে আসা হবে, তার জন্য একটা আলাদা পার্টি খুলে ফেলা, সেটা শেল্টার দেবে এই এমপিরা যখন চলে আসতে চাইবে। এই যে বিষয়টা, এই বিষয়টাতে কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ চাপে পড়ে, তাহলে কারা পড়বে বলুন তো? একদম অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার। কারণ এই যে দুজন মানুষ, মূলত চন্দ্রবাবু নাইডু কোথায় কোথায় প্রতি মাসে চলে যেতেন একদম দিল্লিতে, এবং দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করতেন, তারপরে চলে যেতেন নির্মলা সীতারামনের সঙ্গে। কখনো ট্যারিফ চাপানো হয়েছে বলে 5,000 কোটি টাকা আদায় করতেন, কখনো একদম সরাসরি 25,000 কোটি টাকা আদায় করতেন অমরাবতী প্রজেক্টের জন্য। আমরা সেই নিয়ে বিভিন্ন সময় খবরও করেছি। কিন্তু এই চন্দ্রবাবু নাইডুর যে হুমকি যে আমি সরে আসবো, আমি 16 জন সাংসদ নিয়ে সরে আসবো, সেটা এখন আর তিনি দিতে পারবেন না। তিনি যদি যেতে চান, তাতে বিজেপির কিছু যায় আসে না এই মুহূর্তে। তেমন একটা প্রেক্ষাপট তৈরি হলো, কারণ 240 যে সংখ্যাটা 2 বছরের বেশি সময় ধরে বিজেপি একটা আসনও বাড়াতে পারেনি, সেই 240 তার পরবর্তীতে এই মুহূর্তে এনসিপিআই, তাদের পক্ষ থেকে কিন্তু সাপোর্টটা সবচেয়ে বেশি, একদম 20 জন সাংসদ তাদের পক্ষ থেকে চলে যাচ্ছে। তারপরে আসছেন একদম চন্দ্রবাবু নাইডু 16 জন, তার পরবর্তীতে নীতিশ কুমার 12 জন, এবং তারপরে আসছেন চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ানের এই মুহূর্তে সরাসরি ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, অ্যাটলিস্ট তার পার্টির যে 5 জন এমপি, তারা অন্তত ছেড়ে চলে যাননি। তার পার্টির এখনো পর্যন্ত অস্তিত্ব রয়েছে, রামবিলাস পাসওয়ানের নাম নিয়ে তার পার্টি চলছে বিহারে। তো এই জায়গাটা যেমন একটা যারা সহযোগী, যারা শহীদ দল এতদিন ছিল, যারা ভয় দেখাতো বিজেপিকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনা যাবে না, আমি তাহলে কিন্তু ব্যাক আউট করবো, চন্দ্রবাবু নাইডু বলেছিলেন, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সরে এলো। সুদীপ ব্যানার্জি, তার এই মুহূর্তে কি বক্তব্য? তিনি বলছেন যে মনসুন সেশনে আমরা ওম বিড়লার কাছে যাব এবং বলবো যে আমাদের যাতে আসল তৃণমূল বলে ঘোষণা করে দেওয়া হয়, যাতে জোড়া ফুলের যে চিহ্ন, সেইটা একদম সরাসরি আমাদের কাছে চলে আসে, জোড়া ফুলের যে 1,000 কোটি টাকা, সেইটা আমাদের কাছে চলে আসে। তাহলে তারা আবার একদম সরাসরি জোড়া ফুলের প্রতীকে জয়ী হিসাবে কিন্তু তারা বসতে পারবেন। এআইটিসিটা তাদের সঙ্গে তখন যুক্ত হবে, অর্থাৎ তখন তারা আবার এনসিপিআই ছেড়ে দিয়ে এআইটিসি তে চলে যাবেন। এই সামগ্রিক বিষয়টা কিন্তু বুঝতেই পারছেন যে রাজনৈতিকভাবে বড় সড়ো একটা ধাক্কা সামগ্রিকভাবে সবচেয়ে বেশি যদি কেউ খেয়ে থাকে, তাহলে কিন্তু সেটা একদম চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। এবং তার থেকেও বড় সড়ো ধাক্কা যদি কেউ খেয়ে থাকে, যারা ভোট দিয়েছেন এই সাংসদরা এখন কি হিসেবে যাবেন? তাদের যে সংসদ ক্ষেত্রে সাংসদরা কি হিসেবে যাবেন? যে মানুষ বিজেপি বিরোধিতা করার জন্য সায়নী ঘোষকে জিতিয়েছিলেন, যে মানুষ বিজেপি বিরোধিতা করার জন্য সুদীপ ব্যানার্জিকে জিতিয়েছিলেন, হাজার তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও, সেই মানুষ সবচেয়ে বেশি ঠকলেন নাকি? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং একই ঝিলে দুটো পাখি মারার একটা চান্স পাওয়া গেল, এবং সেটাই এনসিপিআই তাদের একদম সমর্থন করবে। 20 জন এমপি তারা পেয়ে গেল এনডিএতে, এবং সরাসরি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয় যে কতটা কম, কতটা ঠুনকো, তার পলিটিক্যাল যে অ্যাসেসমেন্ট, তার পলিটিক্যাল যে অ্যানালিসিস, তার পলিটিক্যাল যে পপুলারিটি, সেটা যে কতটা ঠুনকো, সেটাও একদম সরাসরি প্রমাণ হয়ে গেল। অর্থাৎ মমতা ব্যানার্জির এই মুহূর্তে একটাই জায়গা, একটু হলেও স্বস্তির নিঃশ্বাস, যে এখন
এখনো পর্যন্ত তার যে পার্টি, সেই পার্টির সাইন অর্থাৎ পার্টির যে লোগো সেটা এবং পার্টির যে টাকা পয়সা সেটা অন্তত তার কাছে থাকবে, যতদিন না তারা অ্যাপ্লাই করছেন ওম বিড়লার কাছে যে আমরাই আসল তৃণমূল এই হিসেবে তারা বলেছেন। তারা কোর্টেও যাবেন, কিন্তু কোর্টে মুভ করার আগে পর্যন্ত এই বিষয়টার থেকে অন্তত মমতা ব্যানার্জির স্বস্তি, কারণ তারা এখন এনসিপিআই এর এমপি হিসেবে পরিচিত। অন্যদিকে যে গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসছে, এইভাবে প্রত্যেকটা আঞ্চলিক দল যদি ভাঙতে শুরু করে তাহলে তো একদম একটাই শাসক দল এবং তাদেরই সমস্ত কথা চলবে। তাহলে বিরোধীদের পরিসর আর এই মুহূর্তে কোথায় রইল? 2019 থেকে 2024 পর্যন্ত যে মোদী সরকার চলেছে, তিনজন এমপি তাদের ছিল, তার পরবর্তীতে সহযোগীরা ছিল, তার থেকেও তো এই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে আগ্রাসন নিয়ে মোদী সরকার এগিয়ে যাচ্ছে। সেইটাকে আটকাতে কে পারবে? আমরা বিভিন্ন সময় শুনেছি অরবিন্দ কেজরিওয়াল সেটাকে আটকাতে পারবেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিজের পার্টি থেকে 7জন রাজ্যসভার মতন জায়গায় এমপি চলে গেল, তারা বিজেপি সরাসরি জয়েন করলো এবং বিজেপি জয়েন করার পরেই যে রীতিমতন কথাবার্তাগুলো উঠেছিল যে এইভাবে যদি অন্য দল থেকে মানুষকে ভাঙিয়ে আনা হয় তাহলে সরাসরি কিভাবে এই মুহূর্তে বিজেপি এগিয়ে যাবে, এবং বিজেপির যারা অন্ধভক্ত তারাও বেশ খানিকটা চাপেই ছিলেন, কারণ রাঘব চাড্ডাকে নেওয়াটা তারা খুব ভালোভাবে নেননি। তাই সেই জায়গা থেকে এই মুহূর্তে একদম সাংগঠনিক ভাবে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিজেপিতে নিয়ে নেওয়া হতো তাহলে অন্তত আর কেউ না হোক, তাপস রায় তো খেপে যেতেনি, কারণ তাপস রায় কিংবা সজল ঘোষদের সরাসরি শোনা যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কারণেই তৃণমূল ছেড়ে চলে যেতে হয়েছিল বিজেপিতে। তো সেই জায়গাগুলোকে একদম ঠান্ডা রাখা এবং নিজেদের সাংগঠনিক ভাবে যে নিচু তলার কর্মী তাদেরকেও উত্তপ্ত না করা এবং অন্যদিকে একদম দিল্লিতে সাপোর্টটা নিয়ে নেওয়া, অর্থাৎ কোথাও গিয়ে সাপ মরলো লাঠিও ভাঙলো, সেই পরিস্থিতিটা তৈরি করতে শেষ পর্যন্ত কিন্তু সমর্থ হলো এনসিপিআই এর মাধ্যমে, অর্থাৎ ব্যাক ডোর দিয়ে বিজেপি। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন আমাদের মেম্বারশিপ গ্রহণ করে, এবং আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য যে লিংক, জয়েন বাটন ক্লিক করার যে লিংক, সেটা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওতেই আমরা দিয়ে রাখছি, সেই লিংকে ক্লিক করে আপনারা অবশ্যই জয়েন করতে পারেন টক টু বাংলার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।